মিরপুরের শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ভারতের সাবধানী ব্যাটিং, টাইগার বোলারদের ভালোই সামাল দিচ্ছে ধোনির দল। নায়েক রাজ্জাককে নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিল মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হাত থেকে বেঁচে ফেরা জেলে লালমোহন। দু একদিনের মধ্যে ফিরিয়ে আনা হবে রাজ্জাককে। ষষ্ঠ দিনেও কর্ণফুলীর খালে পড়ে যাওয়া ওয়াগন উদ্ধারের কাজ শেষ হয়নি। বৃষ্টির কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে তেল। বাংলা সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সাইফুল রুদ্র। বিজিবি নায়ক রাজ্জাকের ওপর মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর নির্মম নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিলেন বিজেপির হাত থেকে বেঁচে ফেরা জেলে লালমোহন দাস। গত 17 জুন টেকনাফের নাফ নদী থেকে বিজিবির নায়ক রাজ্জাকের সাথে জেলে লালমোহন ও তার ভাগ্নে জীবন দাসকেও ধরে নিয়ে যায় বিজিবি। দিনভর নির্যাতনের পর ছেড়ে দেওয়া হয় লালমোহন ও তার ভাগ্নেকে। পরে ওই দিনই জীবন বাজি রেখে নদী সাঁতরে ভাগ্নে সহ ফেরত আসা এই জেলে জানান বিজেপির নির্মমতার খবর। কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিডিআর এখন দাঁড়াইছিল কিসের নৌকারে বলে এরা সাথে সাথে গুলি করে বার্মাইয়ারা। রাজ্জাক বাইর হওয়ার সাথে সাথে এরা 3-4 জন এর মানে জাবিয়ে ধরার পর এর বাঁধা ফেলছে। বাঁধার পর এর মানে খাবারটা খুলে ফেলছে। ইনি পরমটা খুলতে চাইছে, খুলতে দেয় নাই, মানে অনেক মারধর করছে এরে। গত 17 জুন টেকনাফের নাফ নদীর জাদিমুড়া পয়েন্ট সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করে কিভাবে টহলরত বিজিবির নায়েক রাজ্জাককে মিয়ানমারের বিজিপি ধরে নিয়ে যায় সেই চাঞ্চল্যকর তথ্যই জানায় প্রাণে বেঁচে আসা জেলে লালমোহন দাস। ঘটনার দিন নাফ নদীতে মাছ ধরার সময় রাজ্জাকের সঙ্গে লালমোহন দাস ও তার ভাগ্নে জীবন দাসকেও ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। নায়েক রাজ্জাকের সঙ্গে এই দুই জেলেও বিজিপির নিষ্ঠুর নির্যাতনের শিকার হন। এরা আয়সা বলে অস্ত্র ধইরা দুইটা, তারপর বলে এই তোরা কি বলছিলি রে তুই? আমি বললাম ছোট ছেলে প্রচুর খিদে পাইছে, একটু জল খেতে চাই মামা, না খাওয়াতে দেওয়া যাবে না। তো কিছুক্ষণ পর আমি বললাম আমি একটা পেস্তাব করতে পারি, বলে কি পারবি না। ওই দিন সন্ধ্যায় বিজিবির হাত থেকে ছাড়া পেয়ে নদীর সাঁতরে বহু কষ্টে ফিরে আসেন বাংলাদেশে। পরে জেলে লালমোহন দাসের কাছ থেকেই জানা যায় বিজিপির নির্যাতনের এমন নির্মমতা সম্পর্কে। ধনটা নৌকায় মারধর করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এরপর জিজ্ঞাসা বলে তোমাদের যদি বার্মায় কেউ জিজ্ঞাসা করে তোমরা কি বলবা? তো আমরা কি বলবো? আমরা আমাদের সীমানায় ঢুকে আপনারা আমাদেরকে মারধর করে নিয়ে আসছেন ওইটা বলবো না? হয়তো এরকম বলবি না, হয়তো বলবি আমাদের সীমান্তে এসে তোমরা বাংলাদেশি লোক জাল বসাইছো এরকম বলবা। এরপর এই আমাদের সীমান্তে ঢুকে মানে ডাকাতি করতেছে এরকম বলবো। এদিকে লুৎফর নামে বিজিবির এক সদস্যকে সেদিন ধরতে এসে রাজ্জাককে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, এমনটাই দাবি করেন লালমোহন। নিয়ে যাওয়ার সাথে সাথে বলে কি বিডিবি ওই লোধপুরের কথা জিজ্ঞাসা বলে কি লোধপুর, এর নাম কি লোধপুর? তা আমি বললাম যে এর নাম লোধপুর না। তো এরে যদি পাই লোধপুরকে নাকি এদের কন্ট্যাক্ট, লোধপুর নাকি অনেক মানে ইয়েবা ধরছে বার্মায়া পুলিশের কাছ থেকে, এর কারণে মানে লোধপুরকে এরা বারবার খুঁজতেছে। তাদের ফিরিয়ে আনতে দ্রুত কূটনৈতিক পর্যায়ে সমাধানের আহ্বান সাবেক সংসদ সদস্যের। মারধর করে থাকলে এটা অত্যন্ত অমানবিক। এটা কূটনৈতিক পর্যায়ে সমস্যার সমাধান হওয়া দরকার। গত 17 জুন বিজিবি ও বিজিপির গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন বিজিবি সদস্য বিপ্লব। এতে আহত হন অপর এক বিজিবি সদস্য। পরে ধরে নিয়ে যাওয়ার একদিন পর গত 18 জুন গণমাধ্যমে নির্যাতিত নায়েক রাজ্জাকের ছবি প্রকাশ করে বিজিপি। সময় সংবাদ, কক্সবাজার। এদিকে আগামী 2-1 দিনের মধ্যে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নায়ক আব্দুর রাজ্জাককে দেশে ফিরিয়ে আনা হবে বলে নিশ্চিত করেছেন মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। রাজ্জাককে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে দুই দেশের মধ্যে চিঠি নেওয়া হয়েছে বলে জানান তিনি। সকালে পিলখানা সদর দপ্তরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিজিবি মহাপরিচালক। ডিফেন্স অ্যাডভাইজার অ্যাটাচে যে আছে ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব, সে মায়ানমারের হোম মিনিস্ট্রিতে মিটিং করেছে। মিটিংয়ে সিদ্ধান্ত তাকে জানানো হয়েছে নায়ক রাজ্জাককে তারা পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিবে। তারা আমাদেরকে একটা ডেট দিয়েছে এবং সময়টাও নির্ধারণ হয়েছে, সেটি হলো 10টার সময় হবে। আমি ডেটটা এই মুহূর্তে বলছি না, বাট এটা এই 2-1 দিনের মধ্যেই হবে।
চট্টগ্রামে বোয়ালখালীতে কর্ণফুলীর খালে পড়ে যাওয়া ওয়াগন তিনটি ষষ্ঠ দিনে উদ্ধার করা সম্ভব হয়নি। 40 টনের একটি রিলিফ ট্রেন এনে উদ্ধারের কাজ চললেও একটি ওয়াগন তোলা যায়নি। এদিকে বৃষ্টির কারণে ওয়াগনের ভেতরে থাকা তেল দ্রুত খাল ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। সকালে রেলওয়ে কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের উপস্থিতিতে খালের পাশে পড়ে থাকা ওয়াগন উদ্ধারে কাজ শুরু হয়। প্রথমে 3টি ওয়াগনের মধ্যে একটি উদ্ধারের চেষ্টা করা হলেও তা উদ্ধার করতে না পেরে রিলিফ ট্রেনটি আবার চট্টগ্রামে ফিরে যায়। তবে পানির নিচে পড়ে যাওয়া বাকি 2টি ওয়াগন উদ্ধার করা যাবে কিনা তা নিয়ে শঙ্কা জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। ওয়াগন উদ্ধারের পরই ইঞ্জিন তোলার কাজ শুরু হবে। তবে বৃষ্টির কারণে রেল লাইন মেরামত ও ওয়াগন উদ্ধারের কাজ ব্যাহত হচ্ছে। এদিকে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ শুরু করেছে স্থানীয়রা। আর তেল সংগ্রহকারীদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই ওয়াগনটার সাথে পানির নিচের যে ওয়াগনটা আছে এটা জয়েন্টেড আছে, যার ফলে এটা উদ্ধারে একটু সময় লাগবে। আগে আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের লোকোমোটিভ যেটা ইঞ্জিন, এটাকে উদ্ধার করা। যে এই ওয়াগনটা যখন টান দিচ্ছে তখন ওখানে মুভমেন্টে কিছু ট্র্যাপ তেল ছিল, এই তেলটা একটু বেরোয় গেছে এবং আমরা পর্যাপ্ত পরিমাণ লোক দিয়ে দিচ্ছে, এটা অল্পক্ষণের মধ্যেই তেলটা ক্লিয়ার করে ফেলবে। তো তেলগুলো যখন খালা নষ্ট হয়ে যাইতেছে ওই তার ডিক্লেশন দিচ্ছে না, তেলগুলো আপনারা লইয়ে যান 60 টাকা করে আপনাদের আপনাদের। তো যখন আজকে যখন কারেন্টটা আইসে কারেন্টটা টান দিয়েছে আবার তেল ছুটছে, তো তেলগুলো আমরা তুলতে আসি। স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমরা একটা টিম করেছি, মেডিকেল টিম। সেই মেডিকেল টিম গতকাল ছিল, আজকেও আছে। যদি কোনো আমরা খবর পাই কারো কোনো স্বাস্থ্যের কোনো অবনতি ঘটছে বা কোনো সমস্যা, আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে সেবা দেবো। দিনের শেষ সময় জমে উঠেছে সিলেটের ইফতারের বাজারগুলো। এই মুহূর্তে শহরের জিন্দা বাজার এলাকায় আছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। আরো জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ, যেটা বলছিলেন যে সিলেটের ইফতারের বাজার বেশ জমজমাট হয়ে উঠেছে। মূলত আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের জিন্দাবাজার এলাকায় এবং এই জিন্দাবাজার এলাকার যে পালকি রেস্টুরেন্ট নামের একটি রেস্টুরেন্টে আমি দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত লোকের ভিড় লেগে আছে। তারা সবাই পরিবারের জন্য এই জায়গা থেকে ইফতারি কিনে নিয়ে যাচ্ছেন। এবং যদি আমি একটু ইফতারের বিষয়ে যদি একটু কিছু কথা বলি, যে সিলেটের যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেই প্রত্যেকটি রেস্টুরেন্ট এই রোজার দিনে বন্ধ থাকে এবং মূলত বিকেলের পর থেকে এই রেস্টুরেন্টে ইফতারের কেনা বেচার ধুম লেগে যায় এবং ইফতারের আগ পর্যন্ত এই বিক্রিটা চলে। এবং আমি রেস্টুরেন্টের যে ব্যবসায়ী তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই রোজার মাসে তাদের ব্যবসায় যে ক্ষতি হয়ে থাকে সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য তারা এই ইফতারের আয়োজন করা হয়েছে। এবং এই জায়গায় আপনারা যেগুলা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ফিরনি রাখা হয়েছে এবং সিলেটের ঐতিহ্যবাহী আখনিও এই জায়গায় আছে এবং ফিরনি নান রাখা হয়েছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে ঢাকার ঐতিহ্যবাহী বড় বাপের পুলায় খায় এমন একটি আইটেমও এই রেস্টুরেন্টে রাখা হয়েছে। এবং এই রেস্টুরেন্টের পাশাপাশি সিলেটের যে অন্যান্য পানসি রেস্টুরেন্ট এবং পাঁচবাই রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টগুলোতেও ইফতারের বাহারি আইটেম রাখা হয়েছে। এবং আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই ইফতারের প্রত্যেকটি আইটেম স্বল্প মূল্যে তারা কিনতে পারছেন এবং তাদের পরিবারের জন্য তারা কিনে নিয়ে যাচ্ছেন। তো রুদ্র, এই ছিল আমার কাছে ইফতারের সর্বশেষ খবর। রুদ্র। দর্শক, সিলেটের জিন্দা বাজার এলাকা থেকে ইফতারের খবরাখবর জানছিলাম সহকর্মী আব্দুল আহাদের কাছ থেকে। সবার সমাজে আরো থাকছে। বান্দরবান কেরানীহাট সড়ক প্লাবিত হয়ে চট্টগ্রামের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ জেলা প্রশাসনের। বাংলাদেশ ও ভারত ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। মিরপুরে বাংলাভাষীর লজ্জা এড়াতে টাইগারদের কাছে টস হেরে ব্যাট করছে সফররত ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 3 উইকেটে 243 রান। ব্যাটিংয়ে নেমে বেশ ভালোই শুরু করে ভারতের 2 ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। বিশেষ করে রোহিত শর্মা ব্যাটিং ভাবিয়ে তুলেছিল স্বাগতিকদের। তবে এদিনও বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন গেল 2 ম্যাচের নায়ক মুস্তাফিজ। রোহিত শর্মাকে ব্যক্তিগত 29 রানে সাজঘরে পাঠান তিনি। এরপর ধাওয়ান ও কোহলি মিলে রান তোলার গতি বাড়ান। তবে দলীয় 114 রানে দারুণ খেলতে থাকা কোহলিকে পরিষ্কার বোল্ড করেন সাকিব আল হাসান। এরপর ধাওয়ান ও অধিনায়ক ধোনির আক্রমণ হুমকি হয়ে দাঁড়ায়। তবে খুব ভয়ঙ্কর হয়ে ওঠার আগে ধাওয়ানকে 75 রানে আউট করেন মাশরাফি। এরপর উইকেট আগলে রেখে ভারতকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিচ্ছেন অধিনায়ক ধোনি। চেক জালিয়াতির অভিযোগে নারায়ণগঞ্জের নাগরিক কমিটির সভাপতি রফিউর রাব্বিকে 1 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই রায়ে তাকে 2 কোটি 10 লাখ টাকা জরিমানাও করা হয়। বেলা 12:30টায় নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এই রায় দেন।
রায় অনুযায়ী 1,40,00,000 টাকা মামলার বাদী জালাল উদ্দিনকে এবং 70 লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার বিবরণীতে বলা হয়, ব্যবসায়ী জালাল উদ্দিন আহমেদকে 2012 সালের 8 ও 15 ফেব্রুয়ারি 70 লাখ টাকার আলাদা দুটো চেক দেন রফিউর রাব্বি, কিন্তু স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে চেকটি প্রত্যাখ্যাত হয়। এই ঘটনায় জালাল উদ্দিন বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেওয়া হয়। তবে এ রায়ের বিষয়ে উচ্চ আদালতের কাছে আপিল করার কথা জানিয়েছেন বিবাদী পক্ষের আইনজীবী। বিজ্ঞ আদালত সাক্ষী প্রমাণ গ্রহণতে জনাব রফিউর রাব্বিকে 1 বছরের কারাদণ্ড দেন এবং চেকের 3 গুণ পরিমাণ অর্থ জরিমানা করেন। এ রায়ে আমরা সংক্ষুব্ধ, বিক্ষুব্ধ, আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমরা উচ্চ আদালতে যাবো, আপিল করব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনি লড়াই চালিয়ে যাব। ভারী বর্ষণে বান্দরবানের পাহাড়ের নিচে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে নির্দেশ দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। অন্যদিকে টানা বৃষ্টিতে বান্দরবান কেরানীহাট সড়ক প্লাবিত হওয়ায় বন্ধ রয়েছে চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ। এছাড়া পোলপাড়া সড়কের ব্রিজ পানিতে তলিয়ে যাওয়ার কারণে রাঙামাটির সাথেও জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বৃষ্টিতে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। সকাল থেকে জেলার নদী তীরবর্তী ও পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের মাইকিং করে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হয়। এছাড়া তাদের জন্য প্রাথমিকভাবে 5টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বর্ষায় পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এদিকে টানা বৃষ্টিতে আবারও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে চট্টগ্রামের পাহাড়গুলোর পাদদেশ। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে বসবাসকারীদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে নগরীর পাহাড়ি এলাকাগুলোতে জেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে মাইকিং করে বাসিন্দাদের সরে যেতে অনুরোধ করা হয়। গত 24 ঘন্টায় 147.01 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হওয়ায় পাহাড় ধসের আশঙ্কায় এ নির্দেশনা দেয় জেলা প্রশাসন। এর আগে গত 14 জুন নগরীর লালখান বাজার এলাকায় মতিঝর্ণা পাহাড় থেকে 50টি পরিবারকে উচ্ছেদ করা হয়। তবে নগরীর 11টি পাহাড়ে এখনো প্রায় 600 পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। এর আগেও এই পাহাড় ধসের ঘটনা ঘটছে এবং দুর্ঘটনা ঘটছে, তাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং মাননীয় কমিশনার মহোদয়ের নির্দেশে আমাদের একাধিক টিম কাজ করছে এবং আমরা একাধিক টিম একত্রে মাইকিং এবং এখানকার লোকজনকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বরিশালে 3 দিনের টানা বর্ষণে সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ড এলাকার সহ নদী তীরবর্তী নিচু এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে নগরের 5 নম্বর ওয়ার্ডের অধিকাংশ সড়ক হাঁটু পানিতে ডুবে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। ব্যাহত হচ্ছে যান চলাচল। এদিকে জলাবদ্ধতা দূর করতে দ্রুত ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। জাতীয় পার্টি ও বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর করতে না পারলেও আওয়ামী লীগ সরকার তা কার্যকর করতে পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। দুপুরে কুড়িগ্রামের দাসিয়ারছড়া ছিটমহলের কালীরহাট বাজারে ভারত বাংলাদেশ ছিটমহল সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের এক সমাবেশে তিনি এই কথা বলেন। সমাবেশে ছিটমহলবাসীদেরকে 16 কোটি মানুষের পক্ষ থেকে বাংলাদেশের নাগরিক হিসেবে স্বাগত জানান এরশাদ। এর আগে তিনি দাসিয়ারছড়া ছিটমহল ঘুরে দেখেন। এ সময় কুড়িগ্রাম 1 আসনের সংসদ সদস্য AKM মোস্তাফিজুর রহমান, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমি প্রেসিডেন্ট ছিলাম, কিছু করতে পারি নাই, আর জিয়া সাহেবও ছিল, করতে পারে নাই, খালেদা জিয়াও ছিল, করতে পারে নাই। এই সরকার আসার পর, আওয়ামী লীগ সরকার আসার পর, শেখ হাসিনা সরকার আসার পর ভারতের সঙ্গে সুসম্পর্ক হওয়ার কারণে আমরা আজ এই সিট মর্যাদা ফেরত পেয়েছি। আপনারা আজ মানুষের জীবন ফেরত পেয়েছেন। এই জন্য আমি আওয়ামী লীগ সরকারকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের 16 কোটি মানুষের পক্ষ থেকে আপনারা স্বাগত জানাচ্ছি আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন তারা। এ সময় কাজে যোগ দিতে আসা কর্মকর্তা কর্মচারীদের ভবনে ঢুকতে দেওয়া হয়নি।
এ কারণে প্রশাসনিক কার্যক্রম আজও বন্ধ থাকে। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এদিকে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে গতকাল রাত 12টার মধ্যে উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভুইয়াকে পদত্যাগের আলটিমেটাম দেয় তারা। তো আমাদের কর্মসূচি তো আমরা বলে আসছি যে আপনি যদি এই টাইমের মধ্যে না করেন, না যান, তাহলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। গভর্নমেন্ট আমরা মনে করি অবশ্যই এটা বিবেচনা করবে। এই ক্যাম্পাসে যেহেতু সিনিয়র শিক্ষকরা আছে তাদের মধ্যে থেকে বেশি প্রবেশি দেবে। আন্দোলনের ফলে আমাদের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। আমরা চাই শিক্ষার পরিবেশ সুষ্ঠুভাবে বজায় থাকুক, আমরা নির্বিঘ্নে পড়ালেখা করি। বিভিন্ন প্রবলেমের কারণে আমরা সেশন যেটা পড়ে গেছি, এই অনুযায়ী স্যাররা যদি এরকম ভাবে নিজেদের জন্য যদি এরকম আন্দোলন করে তাহলে তো আমাদের ক্লাস পরীক্ষা সবগুলো মনে করেন একদম হয়ে যেতেছে। তৃতীয় দিনেও চাকরি প্রত্যাশীদের আন্দোলনে থমকে আছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম। সকাল থেকে তালা ঝুলতে দেখা গেছে প্রশাসনিক ভবন ছাড়াও বিভিন্ন ফ্যাকাল্টিতে। শিক্ষার্থীরা জানান আন্দোলনের কারণে ঝিনাইদহ থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো পরিবহন আজ ক্যাম্পাসে আসেনি। এতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা ক্যাম্পাসে আসতে পারেননি বলে নির্ধারিত ক্লাস পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন ভাতা সহ সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল হাকিম সরকার জানান সমস্যা নিরসনের সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। অর্থের বিনিময়ে বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষক নিয়োগের অভিযোগে গত সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলন শুরু করে চাকরি প্রত্যাশীরা। যশোরে অবৈধভাবে রেল লাইন পার হবার সময় ট্রাকের সাথে ট্রেনের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রায় 1.5 ঘন্টা খুলনার সাথে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ থাকে। দুপুর 1:30টার দিকে অভয়নগরে কলাতলায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি অভয়নগরের কলাতলায় পৌঁছালে অবৈধভাবে পার হওয়া একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক ও হেলপার সামান্য আহত হলেও দুর্ঘটনার পরপরই তারা পালিয়ে যায়। সংঘর্ষের পর রেল লাইনের উপর থেকে ট্রাকটি সরিয়ে নিলে 1.5 ঘন্টা পর ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানান কলাতলার এই রেল লাইন দিয়ে সবসময় অবৈধভাবে বিভিন্ন যানবাহন চলাচল করে। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। মিরপুরের শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ভারতের সাবধানী ব্যাটিং, টাইগার বোলারদের ভালোই সামাল দিচ্ছে ধোনির দল। নায়ক রাজ্জাককে নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিল মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হাত থেকে বেঁচে ফেরা জেলে লালমোহন। 2-1 দিনের মধ্যেই ফিরিয়ে আনা হবে রাজ্জাককে। এবং ষষ্ঠ দিনেও কর্ণফুলীর খালে পড়ে যাওয়া ওয়াগন উদ্ধারের কাজ শেষ হয়নি। বৃষ্টির কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে তেল। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।